তো তোমরা যারা পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, আজকের এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ক্লাসে আমরা ২০২৬ সালের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গের ভূগোলের প্রথম যে অধ্যায়টা রয়েছে, পশ্চিমবঙ্গ পরিচিতি, এই অধ্যায়টা সম্পূর্ণ আলোচনা করব এই ক্লাসের মাধ্যমে। কিভাবে করব? তো এই ক্লাসে আমরা এই যে অধ্যায়টা রয়েছে পশ্চিমবঙ্গ পরিচিতি, এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ ও এক্সট্রা তথ্যের মাধ্যমে সম্পূর্ণ আলোচনা করব। অর্থাৎ আমরা একটা এমসিকিউ প্রশ্ন আলোচনা করব এবং সেই প্রশ্ন এবং অপশন রিলেটেড বা সেই প্রশ্ন রিলেটেড যে সমস্ত এক্সট্রা তথ্যগুলো হতে পারে, সেগুলো কিন্তু একেবারে আমরা আলোচনা করে দেব এবং তার মাধ্যমে এই টপিকটা সম্পূর্ণ আজকের ক্লাসে শেষ করব। তোমরা যদি এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে পার্টিকুলার তোমাদের এই চ্যাপ্টারটার জন্য অন্য কোথাও যেতে হবে না। এই ক্লাসে একদম সম্পূর্ণ কভার করব। ঠিক আছে? তোমরা ক্লাসটা সম্পূর্ণ দেখো। আমরা এমসিকিউর মাধ্যমে করছি, তাহলে কিন্তু তোমাদের এমসিকিউ প্র্যাকটিসও হয়ে যাবে, প্লাস তার সাথে থিওরিটাও জানা হয়ে যাবে। সেক্ষেত্রে তোমরা সম্পূর্ণ ক্লাসটা দেখো এবং আজকের ক্লাসের পিডিএফটা তোমরা বিনামূল্যে পাবে। তবে পিডিএফটা পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তার সাথে কিন্তু সম্পূর্ণ ক্লাসটা দেখো। তাহলে বুঝতে পারবে যে পিডিএফটা বিনামূল্যে কী করে পাবে। তার পাশাপাশি বলে রাখি, তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য আমি কিন্তু আগেও অনেক ক্লাস দিয়েছি, তো সেই ক্লাসগুলো দেখে আসো। তার লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। পরিষ্কার? তো আজকে বলবো তোমরা সম্পূর্ণ ক্লাসটা করো, তাহলে এই চ্যাপ্টারটা তোমাদের সম্পূর্ণ কভার হয়ে যাবে এবং অন্য কোথাও যেতে হবে না। ঠিক আছে? তো শুরু করছি আজকের ক্লাস। তোমরা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ক্লাসটা দেখবে। তাহলেই বুঝতে পারবে যে ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ। আর ফ্রিতে এমন কনটেন্ট অন্য কোথাও পাবে না। তোমরা মিলিয়ে নিতে পারো। তো যাই হোক, শুরু করছি ক্লাস, বেশি কথা না বাড়িয়ে। দেখো, প্রথমে দেখো, তোমরা যতটা ক্লাসটা এগোবে ততই বুঝতে পারবে যে ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা তোমাদের জন্য হেল্পফুল। প্রথম প্রশ্ন বলছে, দেখো, আয়তনের দিক থেকে ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কততম? এটা বর্তমানে, কিন্তু বর্তমানে আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের স্থান ভারতে যে রাজ্যগুলি আছে তার মধ্যে কততম, মানে একটা এরিয়ার দিক থেকে বলছে। ঠিক আছে? 10তম, 11তম, 13তম, 14তম। এটা আগে কিন্তু 14তম ছিল, তোমাদের বলে রাখি। বর্তমানে কি, বর্তমানে যদি বলি, বর্তমানে কি হবে? বর্তমানে আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে ভারতের মধ্যে 13তম। ঠিক আছে? এটা মাথায় রাখবে, 13তম। আগে কিন্তু ছিল 14তম, এখন হচ্ছে 13তম বর্তমানে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার দেখো, এবার হচ্ছে মেন ব্যাপার। এবার হচ্ছে আমরা এক্সট্রা তথ্য দেখব। আমরা দেখলাম যে ভারতের আয়তনের দিক থেকে কততম। এইবার দেখো, এবার হচ্ছে আমরা এই যে পশ্চিমবঙ্গের আয়তন, ভৌগোলিক অবস্থান, সেটা একবার দেখে নিই। এখান থেকে প্রশ্ন দেয়। এবার হচ্ছে পশ্চিমবঙ্গের অক্ষাংশগত অবস্থান কত, ল্যাটিটিউডের অবস্থান কত? এটা হচ্ছে 21°25' উত্তর থেকে 27°13' উত্তর অক্ষাংশ। এটা কিন্তু পরীক্ষায় দিতে পারে, তো এগুলো কিন্তু দেখবে। যদিও পঞ্চায়েত পরীক্ষার জন্য এই যে ডিগ্রি বা এইগুলো কিন্তু নাও দিতে পারে, এখান থেকে দিতে পারে। মেনলি কী বলো তো, এখান থেকে দিতে পারে যে পশ্চিমবঙ্গের অক্ষাংশগত অবস্থান, মানে দিকটাই দিতে পারে যে উত্তর বা উত্তর, পূর্ব, পশ্চিম, দক্ষিণ, এর মধ্যে কোনটা? তো উত্তর হবে, উত্তর। তো উত্তরটা এটা মাথায় রাখবে। বাকি এই যে 21°25' বা 27°13' এগুলো এতটা দেবে না। দ্রাঘিমাংশগত অবস্থান কী আছে? 85°50' পূর্ব থেকে 89°50' পূর্ব দ্রাঘিমাংশ। তো কোন দিক সেটা মাথায় রাখবে। এটা হচ্ছে পূর্ব দ্রাঘিমাংশ, এটা মাথায় রাখবে। আর অক্ষাংশগত হচ্ছে উত্তর, আর দ্রাঘিমাংশ হচ্ছে পূর্ব। এগুলো কিন্তু একটু মাথায় রাখবে। আয়তন, পশ্চিমবঙ্গের আয়তন কত? 88,752 বর্গ কিলোমিটার। ভারতের মোট আয়তনের 2.7 অংশ জুড়ে, মানে 2.7% অংশ জুড়ে কিন্তু রয়েছে। 2.7% মানে 2.7%। এই যে শতাংশ, এই ভাগটা মনে রাখবে, এই ভাগটা থেকে পরীক্ষায় দেবে। এটা দেওয়ার সম্ভাবনা কম, তবে এই ভাগটা কিন্তু, এই যে পার্সেন্টেজটা 2.7%, এটা কিন্তু পরীক্ষায় দিতে পারে। র্যাঙ্ক দেখো, ভারতের আয়তনের দিক থেকে ভারত হচ্ছে পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতের 13তম বৃহত্তম রাজ্য। তো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। প্রথম রাজ্য কোনটা সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও। এগুলো কিন্তু আমি করিয়েছি, যে প্রথম রাজ্য কোনটা, এটা ভূগোলের ক্লাসটা দেখো, তাহলে বুঝতে পারবে। এবার বিস্তার দেখে নিই। বিস্তার, এটা হচ্ছে উত্তর থেকে দক্ষিণে দৈর্ঘ্য হচ্ছে প্রায় 623 কিলোমিটার এবং পূর্ব থেকে পশ্চিমে প্রস্থ হচ্ছে 320 কিলোমিটার। একবার তোমাকে ছবিটা দেখালে তোমরা ভালো করে বুঝতে পারবে। দেখো, এই যে পশ্চিমবঙ্গের ম্যাপ, পশ্চিমবঙ্গের ম্যাপে যে এই যে উত্তর থেকে দক্ষিণ যে এটা হচ্ছে কত? এটার বিস্তার হচ্ছে 623 কিলোমিটার। আর এই যে পূর্ব থেকে পশ্চিম, মানে এখান থেকে এখানে এতটা, এটা হচ্ছে কত? এটা হচ্ছে 320 কিলোমিটার। তো এভাবে কিন্তু মনে রাখতে পারবে। আর এই জায়গাটা হচ্ছে চিকেন স্নেক। চিকেন স্নেকটা কি? এই যে তোমাদের একটু এখানে লেখা আছে, আমি বলে দিই তোমাদের একটুখানি, সেকেন্ড।
চিকেন স্নেক এটা হচ্ছে উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকে পশ্চিমবঙ্গের প্রস্থ সবচেয়ে কম, মাত্র ৯ কিলোমিটার। এই লেন্থটা কিন্তু মনে রাখবে ৯ কিলোমিটার। একে মহানন্দা করিডোর বা চিকেন স্নেক বলা হয়। মানে একদম ছোট, এই জায়গাটা দেখাচ্ছে তোমাদের ১ সেকেন্ড। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে একদম কিন্তু সংকীর্ণ জায়গাটা। এটা হচ্ছে ৯ কিলোমিটার, ৯ কিলোমিটার প্রস্থ। এইটা হচ্ছে একদম এই মানে মুরগির যে গলাটা দেখছো চিকেন স্নেক, তো একদম সরু। তো এটা হচ্ছে যেহেতু ওরকমই অনেকটা একদম সরু বা এই জায়গাটা দেখতে ওরকম লাগে, তার জন্য এটার নাম হচ্ছে চিকেন স্নেক বা আ মহানন্দা করিডোর। এটাকে হচ্ছে চোপড়া জেলায়, কোথায় হচ্ছে উত্তর দিনাজপুর। এখানে মেইনলি মনে রাখতে হবে কোথায় রয়েছে এটা। এটা হচ্ছে উত্তর দিনাজপুরে এবং চোপড়া জেলায় রয়েছে। ঠিক আছে? এই জায়গাটা মনে রাখবে। এই যে ফটোটা দেখলে তোমরা যদি ছবিটা দেখো তাহলে কিন্তু তোমাদের মাথায় থাকবে ব্যাপারটা এই জায়গাটায়। ঠিক আছে? উত্তর দিনাজপুরে। ওকে? তো দেখলে আমরা একটা প্রশ্ন আলোচনা করলাম এবং তার মাধ্যমে কত কিছু জেনে নিলাম। তো এইভাবেই কিন্তু সম্পূর্ণ ক্লাসটা হবে। তো সম্পূর্ণ ক্লাসটা কিন্তু দেখতে বলব। দেখো নেক্সট হচ্ছে আমাদের পরবর্তী কোয়েশ্চেন। দেখো কি বলছে? পরবর্তী কোয়েশ্চেন বলছে, পশ্চিমবঙ্গের কোন ব্লকে রাজ্যের প্রস্থ সবথেকে কম এবং মাত্র ৯ কিলোমিটার, তাকে চিকেনস নেক বলা হয়? বলো উত্তরটা পারবে না? এইমাত্র এতগুলো আলোচনা করলাম। চোপড়া, ইসলামপুর, ডালখোলা, হলদিবাড়ি। এর উত্তর তোমরা আমাকে কমেন্ট করো। এটা তোমাদের কিন্তু এই ক্লাসে তোমাদের নিজেরও প্র্যাকটিস হয়ে যাবে। যারা ক্লাসটা করেছো একটুখানি প্রথম ৫ মিনিট, তারা কিন্তু এই প্রশ্নটা উত্তর দেখা মাত্রই করতে পারবে। ঠিক আছে? এখানে উত্তরটা আমি দিয়ে দিয়েছি। যাই হোক, আ ঠিক আছে, তোমরা পরবর্তী প্রশ্নগুলো তোমাদের আমি বলব কমেন্ট করতে। বাকি এটা আমি যখন দিয়ে দিয়েছি, চোপড়া এটা। এটা হচ্ছে উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকে পশ্চিমবঙ্গের প্রস্থ সবথেকে কম। একে মহানন্দা করিডোর বা চিকেন স্নেক বলা হয়। এটা তোমরা আমাকে বলো যে আ করিডোর বলা হয়, এটা হচ্ছে ৯ কিলোমিটার, যেটা এইমাত্র বললাম। আমি ভাবলাম যে উত্তর দিইনি, আমি কিন্তু উত্তর দিয়েছি। মনে নেই, তার জন্য বললাম কমেন্ট করতে। যাই হোক, পরবর্তী প্রশ্নগুলো আসছে, যেগুলো তোমাদের নিজেরাই তোমরা করতে পারবে। ক্লাসটার মধ্যে আমি যেগুলো প্রশ্ন নিয়ে এসেছি সেগুলো কিন্তু অনেকগুলো প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি। সেই প্রশ্নগুলো আমি, ক্লাসটা তোমরা যদি পুরোটা দেখো তাহলে সেই প্রশ্নগুলো তোমরা নিজেরাই করতে পারো। আমাকে বলে দেওয়ার দরকার হবে না। দেখো, পশ্চিমবঙ্গ ৩ নম্বর, পশ্চিমবঙ্গ কোন দেশের সাথে সবচেয়ে দীর্ঘ আন্তর্জাতিক সীমানা ভাগ করে নিয়েছে? নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার। মানে পশ্চিমবঙ্গের সাথে তো বিভিন্ন দেশের সীমানা রয়েছে, আন্তর্জাতিক সীমানা, এবং বলছে যে কোন দেশের সীমানা পশ্চিমবঙ্গের সাথে সর্বাধিক। সেটা কী হবে বলো? নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার। দেখো, সবথেকে যদি বলি দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা, তাহলে কিন্তু হবে বাংলাদেশ। আর ভারতের সাথেও কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি দীর্ঘ সীমানা। ভারতের সাথে বাংলাদেশের কত সীমানা? ৪,০৯৬ সামথিং কিলোমিটার। তো সামথিংটা পরীক্ষা দেয় না, মনে তোমাদের রাফলি এটাই দেবে, ৪,০৯৬। ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে। আর পশ্চিমবঙ্গের সাথেও সবচেয়ে বেশি বাংলাদেশের, এবং ভারতের সাথেও কিন্তু বাংলাদেশের। তো এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে? দেখো, এবার আমরা দেখি পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা। দেখো, ভালো করে এটা মাথায় রাখবে। পশ্চিমবঙ্গের সাথে ৩টি দেশের সীমানা রয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ। কটা দেশের? ৩টে দেশের। ডাইরেক্ট প্রশ্ন তুলে দিতে পারে। একটা হচ্ছে বাংলাদেশ, পূর্ব দিকে অবস্থিত। বাংলাদেশ মানে পশ্চিমবঙ্গে, তোমরা যদি ম্যাপটা দেখো, ১ সেকেন্ড ম্যাপটা তোমাদের দেখিয়ে দিই। এই যে এই জায়গাটা দেখো, বাংলাদেশ, পূর্ব দিকে বাংলাদেশ। এই জায়গাটা হচ্ছে আসাম। ঠিক আছে? এই আসাম বলছি, এটা তো রাজ্য। ১ সেকেন্ড। এটা হচ্ছে আন্তর্জাতিক সীমানা, হচ্ছে না? বাংলাদেশের হচ্ছে বাংলাদেশ এটা। তারপরে এই দিকটাতে হচ্ছে নেপাল। আর এই দিকটাতে নেপাল। ঠিক আছে? এই দিকটাতে নেপাল। আর হচ্ছে এই দিকটাতে নেপাল। ১ সেকেন্ড। এই ম্যাপটা যেহেতু বানানো, তো এই দিকটাতে এই দিকটাতে নেপাল, এই দিকটাতে। ঠিক আছে? এই দিকটাতে নেপাল। ঠিক আছে? এগুলো মাথায় রাখবে। বাকি তোমাদের আমি বলে দিচ্ছি। ১ সেকেন্ড। এই যে নেপাল, উত্তর পশ্চিম দিকে নেপাল। এটা হচ্ছে ৯০ কিলোমিটার মাত্র। এবং বাংলাদেশের সাথে কত? বাংলাদেশের হচ্ছে সবচেয়ে বেশি, ২,২১৭ কিলোমিটার কিন্তু বাংলাদেশের সাথে রয়েছে। সবচেয়ে ছোট আন্তর্জাতিক সীমানা যদি বলে, তা হচ্ছে নেপাল। আর ভুটানের সাথে কত? ১৫০ কিলোমিটার, হচ্ছে উত্তর পূর্বে, মানে এই দিকটাতে। এই যে নেপাল হচ্ছে উত্তর পশ্চিম, মানে এদিকে, আর এটা হচ্ছে উত্তর পূর্ব, এই দিকটাতে। ঠিক আছে? মানে এইভাবে কিন্তু তোমরা একটু মাথায় রাখতে পারবে। এখানে বাংলাদেশ, এখানে নেপাল, এখানে ভুটান। ঠিক আছে? তো ৩টে দেশের সাথে সীমানা রয়েছে ভারতের, এই পশ্চিমবঙ্গের। ১ সেকেন্ড, পেনটা একটু সমস্যা হচ্ছে। যাই হোক, দেখো, বাংলাদেশের সাথে রয়েছে, ভুটানের সাথে রয়েছে, নেপালের সাথে রয়েছে। এই যে কিলোমিটারগুলো মনে রাখতে হবে না, এগুলো মনে রাখতে হবে না। জাস্ট এটা মাথায় রাখবে যে বাংলাদেশের সাথে সর্বাধিক আর নেপালের সাথে সর্বনিম্ন। আর কটা দেশের সাথে রয়েছে? ৩টে দেশের সাথে রয়েছে। তো এটা মনে রাখলেই হয়ে যাবে। নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন বলছে, পশ্চিমবঙ্গের সাথে ভারতের কোন প্রতিবেশী রাজ্যের সীমানা সবচেয়ে ছোট? এইমাত্র দেখলাম আমরা আন্তর্জাতিক সীমানা, এবার হচ্ছে আমাদের যে পশ্চিমবঙ্গের সাথে তো ভারতের অন্যান্য রাজ্যের সীমানা রয়েছে। তো সেটাই বলছে সবচেয়ে ছোট সীমানা কোন রাজ্যের? সিকিম,
ওড়িশা, অসম, বিহার। কি হবে উত্তর বলো? দেখো পশ্চিমবঙ্গের সাথে সবচেয়ে ছোট রয়েছে সিকিমের, অপশান নাম্বার এ। এবার দেখো পশ্চিমবঙ্গের সাথে বিভিন্ন রাজ্যের যে সীমানা সেটা একবার দেখে নিই আমরা, প্রতিবেশী রাজ্য কী কী রয়েছে। পশ্চিমবঙ্গের সাথে ভারতের মোট 5টা রাজ্যের সাথে সীমানা ভাগ করে নেয়। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, কটা রাজ্য? 5টা। ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক সীমানা কটা? 3টে দেখলাম আমরা, বাংলাদেশ, নেপাল, ভুটান। আর পশ্চিমবঙ্গের সাথে রাজ্য কটা? 5টা। কী কী? ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, অসম, সিকিম। ঝাড়খণ্ডের সাথে সর্বাধিক প্রায় 500 কিলোমিটার এবং সিকিমের সাথে সর্বনিম্ন মানে সবচেয়ে ছোটো রাজ্য সীমানা রয়েছে। বাকিগুলো তোমরা দেখে রাখবে, উত্তর পশ্চিম অবস্থিত, দক্ষিণ পশ্চিম। অসম হচ্ছে উত্তর পূর্বে, উড়িষ্যার দক্ষিণ পশ্চিম, মানে একবার তোমাদের তাও দেখিয়ে দিই ম্যাপের মাধ্যমে, তোমার একটু বুঝতে সুবিধা হবে। দেখো এক সেকেন্ড, এটাকে একটু মুছিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এইখানে হচ্ছে ঝাড়খণ্ড, এই যে বিহার হচ্ছে এই দিকটা হচ্ছে বিহার, ঠিক আছে, এই দিকটা হচ্ছে ঝাড়খণ্ড, আর এই দিকটা হচ্ছে ওড়িশা, আর এই দিকটা হচ্ছে আসাম, এখানে হচ্ছে সিকিম। এভাবে কিন্তু তোমরা একটু মাথায় রাখবে, 1 2 3 4 5, ঠিক আছে। তো এখানে কিন্তু মনে রাখতে পারবে তোমরা। হয়ে গেল এই জায়গাটা। তো আমাদের ইন্টারন্যাশনাল যে বাউন্ডারি সেটা কমপ্লিট, আমাদের প্রতিবেশী রাজ্যও কমপ্লিট। তো দেখলে কত কিছু আমরা কিন্তু এভাবেই কমপ্লিট করে নিচ্ছি। এবার হচ্ছে পরবর্তী কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচের কোন জেলার ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি? এখানে কিন্তু যায়নি বলেছে। পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, নদিয়া। কর্কট ক্রান্তি রেখা ভারতের মাঝখান দিয়ে গেছে কর্কট ক্রান্তি রেখা। তো সেটাই বলছে যে এটা তো পশ্চিমবঙ্গের উপর দিয়ে নিশ্চয়ই গেছে, ভারতের উপর দিয়ে গেছে, ভারতের উপর দিয়ে গেছে। ভারতের উপর থেকে গেছে কোন কোন জেলা ভারতের উপর থেকে গেছে? তোমার গুজরাট, তারপরে গেছে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম, এখান থেকে গেছে। তো পশ্চিমবঙ্গের উপর থেকেও তো গেছে। তো সেটাই বলছে পশ্চিমবঙ্গের উপর থেকে কোন কোন যে জেলার উপর থেকে গেছে তার মধ্যে কোন জেলার উপর থেকে যায়নি। এই 4টে অপশনের মধ্যে 3টি জেলার উপর থেকে গেছে। পুরুলিয়ার উপর থেকে গেছে, বাঁকুড়ার উপর থেকে গেছে, নদীর উপর থেকে গেছে, কিন্তু বীরভূমের উপর থেকে কিন্তু কর্কট ক্রান্তি রেখা যায়নি। এবার আমরা দেখে নিই পশ্চিমবঙ্গের কটা জেলার উপর থেকে কর্কট ক্রান্তি রেখা গেছে। দেখো 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাটি কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের বুকের উপর থেকে গিয়েছে। এটি রাজ্যের 5টা জেলার ওপর থেকে গেছে। 5টা জেলার উপর থেকে গেছে। কোন কোন জেলা? পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া। এবার আমাদের পড়তে হবে পুরুলিয়ার কোন কোন শহরের উপর থেকে গেছে, সেটা কিন্তু পরীক্ষায় দেয়। পুরুলিয়ার গেছে আদ্রা, জয়পুরের ওপর থেকে গেছে। বাঁকুড়ার বড়জোড়া, গঙ্গাজল ঘাটের উপর থেকে গেছে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর খুব গুরুত্বপূর্ণ। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী, ঘুষকরা, আউশগ্রাম। নদিয়ার কৃষ্ণনগর, ধুবুলিয়া। এই যে দুটো আছে না, কৃষ্ণনগর, ধুবুলিয়া, এটা কিন্তু পরীক্ষায় বারবার দেয়। তো এই দুটো কিন্তু অত্যন্ত মনে রাখবে এবং এই জয়পুরটা মনে রাখবে, ঠিক আছে। তো এগুলো কিন্তু প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ। নেক্সট, বর্তমানে পশ্চিমবঙ্গের মোট প্রশাসনিক বিভাগের সংখ্যা কয়টি? 3টি, 4টি, 5টি, 6টি। মানে একটা প্রশাসন যাতে সহজভাবে প্রশাসন ব্যবস্থা নেওয়া যায় সহজভাবে, তার জন্য কিন্তু 5টি ভাগে ভাগ করা হয়েছে। এবার 5টা ভাগ আমরা দেখে নিই একবারে। কী কী 5টা ভাগ, মানে কোন কোন ভাগে কোন কোন জেলাগুলো রয়েছে। দেখো 5টা ভাগ কী কী রয়েছে? প্রশাসনিক বিভাগ, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনস, মোট 5টা। কী কী? জলপাইগুড়ি বিভাগ, মালদা বিভাগ, বর্ধমান বিভাগ, প্রেসিডেন্সি বিভাগ এবং মেদিনীপুর বিভাগ। জলপাইগুড়ি বিভাগের সদর দপ্তর হচ্ছে জলপাইগুড়ি, এবং এখানে কোন কোন জেলা রয়েছে? এখানে রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। তোমরা যদি ম্যাপটা দেখলেই বুঝতে পারবে এগুলো। মালদা বিভাগের সদর দপ্তর হচ্ছে মালদা, এতে রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদ। বর্ধমান বিভাগের সদর দপ্তর হচ্ছে চুঁচুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি। প্রেসিডেন্সি বিভাগের হচ্ছে সদর দপ্তর হচ্ছে কলকাতা, এবং এখানে রয়েছে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হাওড়া। মেদিনীপুর বিভাগের মেদিনীপুর হচ্ছে সদর দপ্তর, এবং এখানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম কিন্তু এই জেলাগুলো রয়েছে। তো কোন কোন সদর দপ্তরের হেডকোয়ার্টারগুলো এবং তাদের মধ্যে কোন জেলাগুলো অন্তর্ভুক্ত রয়েছে সেগুলো কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। ওকে, এবার দেখো পরবর্তী কোশ্চেন বলছে মুর্শিদাবাদ জেলাটি পশ্চিমবঙ্গের কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত? বর্ধমান, প্রেসিডেন্সি, মালদা, জলপাইগুড়ি। এটা তোমরা আমাকে কমেন্ট করো, এই মাত্র পড়ালাম, ঠিক আছে। তোমরা আমাকে এটা কমেন্ট করে নিচে জানাও। ওকে, নেক্সট নেক্সট প্রশ্ন বলছে আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটা? উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান। সবচেয়ে এরিয়া ওয়াইজ মানে সবচেয়ে বড় লার্জেস্ট ডিস্ট্রিক্ট কোনটা বলেছে, বলো কী হবে? এটার উত্তর হবে অপশান নাম্বার বি, দক্ষিণ 24 পরগনা হচ্ছে সবথেকে বড়, ঠিক আছে। দেখো
দক্ষিণ চব্বিশ পরগনা বলে দিলাম। রাজ্য গঠন 26শে জানুয়ারি 1950 সালে পশ্চিমবঙ্গ পূর্ণ রাজ্যের মর্যাদা পায় এবং 1947 সালে স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গে কটা জেলা ছিল? 14টা জেলা ছিল। বর্তমান যদি বলি, বর্তমানে 23টা জেলা রয়েছে। বর্তমানে আরও নতুন জেলা ঘোষণার কাজ চলছে, তবে প্রশাসনিকভাবে 23টি কিন্তু কার্যকর। আমাদের নিজের 7খানা আরও তৈরি করার কাজ চলছিল। বৃহত্তম জেলা কোনটা আয়তনের দিক থেকে? দক্ষিণ চব্বিশ পরগনা, এবং ক্ষুদ্রতম জেলা আয়তনের দিক থেকে হচ্ছে কলকাতা। এই বর্গ কিলোমিটারগুলো মনে রাখতে হবে না, জাস্ট তোমরা এটা মাথায় রাখবে। বৃহত্তম জেলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা, এটা হচ্ছে আয়তনের দিক থেকে, এবং ক্ষুদ্রতম জেলা আয়তনের দিক থেকে হচ্ছে কলকাতা। ঠিক আছে, তো এই পয়েন্টগুলো কিন্তু ভালো করে পরীক্ষায় দিতে পারে। তো নেক্সট প্রশ্নে যাওয়ার আগে আমাদের একটুখানি বলে দিই, আমাদের যে ডিজিটাল নোটস সেটা অ্যাভেলেবেল রয়েছে। এটা গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য তো গুরুত্বপূর্ণই, তার পাশাপাশি ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিসিএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি, মিসলেনিয়াস ক্লার্কশিপ প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু সমানভাবেই গুরুত্বপূর্ণ। তো এখানে তোমরা মোটামুটি 9টা ডিজিটাল নোটস পেয়ে যাবে। ইতিহাসের প্রাচীন, মধ্য, আধুনিক, পলিটি, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, স্ট্র্যাটেজিকে, বিজ্ঞান, ইকোনমি, এবং এই যে ডিজিটাল নোটসগুলো রয়েছে এখানে কিন্তু একদম টু দ্য পয়েন্ট লেখা রয়েছে সহজ ভাষায়, যাতে তোমরা এটাকে খুব তাড়াতাড়ি শেষও করতে পারো, তার পাশাপাশি এটাকে রিভিশনও দিতে পারো। ঠিক আছে, মানে একদম কিন্তু রিলেভেন্ট জিনিস দেওয়া নেই, সব কিছু যাতে পরীক্ষা একদম পরীক্ষা ওরিয়েন্টেড। ঠিক আছে, অনেকেই নিয়েছে এবং রিভিউ কিন্তু প্রত্যেকটাই পজিটিভ, তাই তোমরা কিন্তু অবশ্যই নিয়ে নাও, কারণ সামনে কিন্তু পশ্চিমবঙ্গে অনেক পরীক্ষা আসতে চলেছে। আর পরীক্ষা আসতে চলেছে মানে পরীক্ষা নোটিফিকেশনে বেরোনোর পর আমি পড়বো, সেটা কিন্তু অনেক দেরি হয়ে যাবে, তাই আগে তোমাদের পড়তে হবে। আর প্রাইস কিন্তু একদমই অ্যাফোর্ডেবল, যাতে সবাই নিতে পারে, সেক্ষেত্রে কিন্তু তেমন প্রাইস রাখা হয়েছে। তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো ফার্দার ডিটেলসের জন্য, তো এটা কিন্তু অবশ্যই নিয়ে নাও। যাই হোক, পরবর্তী যে প্রশ্নে চলে এসেছি আমরা। পরবর্তী প্রশ্ন বলছে, পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় পশু বা স্টেট অ্যানিমেল কোনটা? রয়্যাল বেঙ্গল টাইগার, একশৃঙ্গ গন্ডার, মেছো বিড়াল, হাতি। উত্তর কী হবে এটার? পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় পশু, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, অনেকে এটা রয়্যাল বেঙ্গল টাইগার করে দিতে পারে, যারা জানে না হয়তো, কিন্তু এটা হবে অপশন নাম্বার সি, মেছো বিড়াল। ওকে, এবার দেখে নিই আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন যে রাষ্ট্রীয় পশু, পাখি, এসব দেখে নিই। পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় পশু হচ্ছে মেছো বিড়াল, অর্থাৎ ফিশিং ক্যাট। পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় পাখি কি? শ্বেতকণ্ঠ মাছরাঙা, অর্থাৎ হোয়াইট থ্রোটেড কিংফিশার। রাষ্ট্রীয় ফুল হচ্ছে শিউলি বা শেফালি, নাইট ফ্লাওয়ারিং জ্যাসমিন। রাষ্ট্রীয় গাছ হচ্ছে ছাতিম গাছ, ডেভিল ট্রি। আর রাজ্য সঙ্গীত হচ্ছে বাংলার মাটি বাংলার জল, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত। 2023 সালে কিন্তু এটা আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায়। তো এখানে কিন্তু প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন দিতে পারে। ওকে, চলে আসি পরবর্তী প্রশ্নতে। পরবর্তী প্রশ্ন বলছে, 2023 সালে পশ্চিমবঙ্গের অফিসিয়াল রাজ্য সঙ্গীত বা স্টেট সং হিসাবে কোন গানটি স্বীকৃতি দেওয়া হয়? এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও। এই মাত্র বললাম, তো এটাকে আমাকে কমেন্ট করে অবশ্যই এখনই জানাও। ওকে, নেক্সট। 2011 সালের জনগণনা অনুযায়ী, মানে সেন্সাস যেটা হয়েছিল আদমশুমারি, তো অনুযায়ী ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ পশ্চিমবঙ্গে বাস করে? 5.54%, 7.54%, 9.24%, 10.5%। কী হবে এটার? মানে ভারতে যে জনসংখ্যা রয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গে পার্টিকুলারলি যে জনসংখ্যা বাস করে, এটা হচ্ছে ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ, সেটাই বলছে। কী হবে ওটার উত্তর বলো? এটার উত্তর হবে অপশান নাম্বার বি, 7.54%। ওকে, দেখো, মোট জনসংখ্যা যদি বলি পশ্চিমবঙ্গের কত হচ্ছে? 9,13,47,736 জন। এটা হচ্ছে কিন্তু 2011 সালের সেন্সাস অনুযায়ী। বাকি এখনও সেন্সাস হয়নি, এই বছর সেন্সাস হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের মোট জনসংখ্যা যা 7.54%। র্যাঙ্ক জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গ ভারতের চতুর্থ বৃহত্তম রাজ্য, চতুর্থ। ঠিক আছে, প্রথমকে কমেন্ট করো, এটা আমি বলেছি আগে। সর্বোচ্চ জনসংখ্যা বিশিষ্ট জেলাকে, মানে সবচেয়ে কোন জেলায় সবচেয়ে বেশি মানুষ বসবাস করে, তাহলে হবে উত্তর হবে উত্তর 24 পরগনা। এটা হচ্ছে ভারতের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ কিন্তু এটাও। ঠিক আছে, সর্বনিম্ন লোক কোথায় বসবাস করে? উত্তর হবে কালিম্পং। পূর্বে কিন্তু দক্ষিণ দিনাজপুর ছিল, তবে নতুন জেলা যখন গঠিত হয় তখন কিন্তু কালিম্পং সর্বনিম্ন হয়ে যায়। তো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। সবচেয়ে বেশি জনগণ বসবাস করে উত্তর 24 পরগনায় এবং সবচেয়ে কম কালিম্পংয়ে। ঠিক আছে, তারপরে দেখো পরবর্তী কোয়েশ্চেন কী বলছে। 2011 সালের সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন জেলার জনঘনত্ব সবথেকে বেশি? জনঘনত্ব মানে ডেনসিটি, মানে জনঘনত্ব বলছে যে পার স্কোয়ার কিলোমিটারে কত মানুষ বসবাস করে, সেটা হচ্ছে ডেনসিটি। বলছে সবচেয়ে কোন জেলায় সবচেয়ে বেশি জনঘনত্ব বা পপুলেশন ডেনসিটি সবচেয়ে বেশি। এটার উত্তর কী হবে? এটার উত্তর অপশন নাম্বার ডি, কলকাতা। কলকাতা যেন কত মানুষ বসবাস করে? কলকাতার এরিয়া কম। দেখো, যেই জেলার এরিয়া কম কিন্তু সেখানে বেশি মানুষ বসবাস করে, সেখানে তো ডেনসিটি বেশি হবেই। ঠিক আছে, ঘন ঘন মানুষ থাকবে। আর যেখানে দেখবে মানুষ কম থাকে, যেমন পাহাড়ি এলাকায় দেখবে ডেনসিটিটা অতটা বেশি থাকে না। ঠিক আছে, নেক্সট দেখো, জনঘনত্ব পশ্চিমবঙ্গে যদি জনঘনত্ব বলি পশ্চিমবঙ্গে, তাহলে হবে 1029 জন প্রতি বর্গ কিলোমিটার, যা ভারতের বিহারের পর দ্বিতীয় স্থানে। বিহার হচ্ছে প্রথম ডেনসিটিতে, তারপরে হচ্ছে ভারত, এই ভারত বলছে, তারপরে হচ্ছে পশ্চিমবঙ্গ।
পশ্চিমবঙ্গের কত 1029 জন প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে। সর্বোচ্চ কোনটা? সর্বোচ্চ কলকাতা 24,306 জন কিন্তু পার বর্গ কিলোমিটারে বসবাস করে। এটা ভাবো তাহলে কতজন বসবাস করে। সর্বনিম্ন হচ্ছে পুরুলিয়া, এখানে মাত্র 468 জন প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে। লিঙ্গ অনুপাত সেক্স রেশিও, পশ্চিমবঙ্গের সেক্স রেশিও কত বা লিঙ্গ অনুপাত কত হচ্ছে 950 জন মহিলা পার 1000 জন পুরুষ। মানে সেক্স রেশিও বলতে বোঝা যাচ্ছে প্রত্যেক 1000 জন পুরুষের জন্য কতজন মহিলা, ঠিক আছে? তো এটা হচ্ছে রেশিও। তো লিঙ্গ অনুপাত পশ্চিমবঙ্গে হচ্ছে 2011 সাল অনুযায়ী 950 জন পার 1000 জন পুরুষ। সর্বোচ্চ লিঙ্গ অনুপাত যদি বলি তাহলে হচ্ছে দার্জিলিং 970 জন মহিলা 1000 পুরুষ। সর্বনিম্ন লিঙ্গ অনুপাত হচ্ছে কলকাতা 908 জন মহিলা 1000 জন পুরুষ। তো এগুলো কিন্তু একটু দেখে রাখবে। ঠিক সর্বোচ্চ সর্বনিম্ন দিতে পারে, বাকি তোমরা পশ্চিমবঙ্গের যেটা সেটা কিন্তু মাথায় রাখবে অবশ্যই। পরবর্তী প্রশ্ন বলছে দেখো, পরবর্তী প্রশ্ন হচ্ছে 2011 সালের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার মানে লিটারেসি রেট সবথেকে কম বলেছে, ঠিক আছে? মালদা, পুরুলিয়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। সবচেয়ে কম সাক্ষরতার হার কোথায় বলো? এটার উত্তর হবে অপশন নাম্বার সি, উত্তর দিনাজপুরে। এবার দেখো পশ্চিমবঙ্গে যদি বলি লিটারেসি রেট কত মানে সাক্ষরতার হার, তাহলে হবে 76.26%, মানে 76.26%। পুরুষের সাক্ষরতা কত? 81.69% এবং মহিলার সাক্ষরতা হচ্ছে 70.54%। তো এগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। সর্বোচ্চ সাক্ষরতার হার কত কোথায়? মেদিনীপুর জেলায় 87.02%, যার দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা, এবং সর্বনিম্ন হচ্ছে উত্তর দিনাজপুর, যা হচ্ছে 59.07%। তো সর্বোচ্চ সাক্ষরতার হার, সর্বনিম্ন সাক্ষরতার হার এগুলো কিন্তু পরীক্ষায় দেবে। তো এগুলো কিন্তু অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। ওকে, তো এগুলো কিন্তু ডাইরেক্ট পরীক্ষায় তুলে দেয়। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন কী দিচ্ছে? নেক্সট প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? যদিও এটা পশ্চিমবঙ্গে যে ফিজিওগ্রাফিক ডিভিশন যে চ্যাপ্টারটা রয়েছে, মানে এই পরবর্তী যে চ্যাপ্টারটা সেটার অন্তর্গত, তবু আমি এখানে যেহেতু পশ্চিমবঙ্গের পরিচিতি বলছি, তাই পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সম্পর্কে আমাদের তো জানতে হবে, তাই এটা রেখেছি। বাকি যখন আমরা এর পরবর্তী ক্লাসে পশ্চিমবঙ্গের ফিজিওগ্রাফিক ডিভিশনটা আলোচনা করব, তখন কিন্তু এটা আবার আমরা আলোচনা করব। তো পশ্চিমবঙ্গের সান্দাকফু হচ্ছে সিঙ্গালীলা পর্বতশ্রেণীতে অবস্থিত, ঠিক আছে? এবার দেখো সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু, যার উচ্চতা 3636 মিটার। এটি সিঙ্গালীলা পর্বতশ্রেণীতে অবস্থিত। প্রধান নদী কি? পশ্চিমবঙ্গের প্রধান নদী হচ্ছে গঙ্গা। পশ্চিমবঙ্গে এটি মুর্শিদাবাদের ধুলিয়ান জেলার কাছে দুটি শাখায় বিভক্ত হয়েছে, একটা হচ্ছে পদ্মা আর একটা হচ্ছে ভাগীরথী হুগলি। মানে দেখো গঙ্গা বয়ে আসছে, এই যে মুর্শিদাবাদের যে ধুলিয়ান এলাকাটা আছে এখানে এসে গঙ্গা দুটো ভাগে বিভক্ত হয়েছে, একটা হচ্ছে পদ্মা, যেটা পদ্মা নামে বাংলাদেশে ঢুকে যাচ্ছে, এবং আরেকটা হচ্ছে ভাগীরথী হুগলি নামে, সেটা পশ্চিমবঙ্গে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়ে যাচ্ছে, ঠিক আছে? তো এটা কিন্তু মাথায় রাখবে। দুঃখী নদী, পশ্চিমবঙ্গে দুঃখী নদী বলা হয় দামোদরকে। দামোদর নদীকে পশ্চিমবঙ্গে বাংলার দুঃখ আগে বলা হতো, এটা মাথায় রাখবে। পরীক্ষায় দিয়ে দেবে যে বলা হতো, যাই হোক দামোদরই হবে উত্তর। উত্তরবঙ্গের প্রধান নদী হচ্ছে তিস্তা, একে ত্রাসের নদীও বলা হয়। এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট এখানে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কিন্তু পরীক্ষা আসার মতো। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে নিচের কোন স্থানটি পশ্চিমবঙ্গের একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত, বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোনটা হবে? হাজারদুয়ারি প্যালেস, জলদাপাড়া ন্যাশনাল পার্ক, শান্তিনিকেতন, দীঘা সমুদ্র সৈকত। কি হবে উত্তর বলো? এটার উত্তর হবে অপশন নাম্বার সি, শান্তিনিকেতন, ঠিক আছে? দেখো এবার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের পশ্চিমবঙ্গে 3টে রয়েছে, কী কী? সুন্দরবন ন্যাশনাল পার্ক, যেটা 1987 সালে তকমা পায়, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, যেটা 1999, এবং শান্তিনিকেতন 2023 সালে এটা তকমা পায়, ঠিক আছে? এগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের 20তম জেলা হিসাবে 2014 সালে কোন জেলাটি আত্মপ্রকাশ করে? আমরা দেখেছিলাম যে পশ্চিমবঙ্গে যখন স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গে 14টি জেলা ছিল, তারপরে আস্তে 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 জেলা গঠিত হতে হতে মোটামুটি 23টা জেলা, এখন 23টা জেলা। তো বলছে 20তম জেলা কোনটা? দেখো 20তম জেলা হচ্ছে অপশন নাম্বার সি, আলিপুরদুয়ার। এবার আমরা দেখে নিচ্ছি কোন জেলা কবে গঠিত হয়েছিল। প্রথমে হচ্ছে দেখি নবগঠিত জেলা হচ্ছে উত্তর দিনাজপুর। নবগঠিত বলতে এটা মানে পরবর্তীকালে 14টা জেলার পর যখন যে জেলাগুলো গঠিত হয়েছিল, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর, মানে দিনাজপুর জেলাটা ভেঙে দুটো দিনাজপুর হয়, একটা হচ্ছে উত্তর, একটা হচ্ছে দক্ষিণ। তবে এখানে একটা জিনিস হয়নি, সেটা হচ্ছে 24 পরগনা। এটা হচ্ছে 1986 সালে কিন্তু এটা ভেঙে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা হয়, এটা মাথায় রাখবে। 1986 সাল, 1986। তারপরে হচ্ছে তার আগে হচ্ছে তোমাদের কি কোচবিহার। কোচবিহার কিন্তু 1950 সালে, এটা একটু লিখে রাখো, কোচবিহার 1950 সালে। এক সেকেন্ড আমি একটু ভালো করে লিখে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। তোমরা কিন্তু একটু খাতায় অবশ্যই লিখে রাখো।
এক সেকেন্ড, এটা লিখতে একটু সমস্যা। 1950 সালে কোচবিহার, কোচবিহার কোচবিহার হচ্ছে ভারতের মানে পশ্চিমবঙ্গের জেলা হিসেবে আত্মপ্রকাশ করে এবং 1954 সালে চন্দননগর, চন্দননগর চন্দননগর কিন্তু পশ্চিমবঙ্গের মানে যখন এটা ফরাসিদের ঘাঁটি ছিল তখন সেটা ফরাসিরা চলে যায় এবং সেটা কিন্তু পশ্চিমবঙ্গে থাকে এবং 1950 সালে কিন্তু কোচবিহার পশ্চিমবঙ্গের জেলা হিসেবে আত্মপ্রকাশ করে, এটা মাথায় রাখবে। আর 1986 সালে 24 পরগনা ভেঙে উত্তর 24 পরগনা প্লাস এবং দক্ষিণ 24 পরগনা গঠিত হয় এবং 1900 দিনাজপুর ভেঙে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর কবে গঠিত হয়? 1 এপ্রিল 1992 সালে। প্রথমে এটা কোন জেলায় ভেঙে হয়? পশ্চিম দিনাজপুর ভেঙে হয় এটা। তারপরে হচ্ছে মেদিনীপুর ভেঙে কী হয়? মেদিনীপুর জেলা ভেঙে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, এটা কবে হয়? 1 জানুয়ারি 2002 সালে। তারপরে হচ্ছে জলপাইগুড়ি জেলা ভেঙে আলিপুরদুয়ার হয়, এটা এটা কবে হয়? 25 জুন 2014 সালে। তারপর দার্জিলিং ভেঙে কালিম্পং হয় 14 ফেব্রুয়ারি 2017 সালে এবং পশ্চিম মেদিনীপুর ভেঙে ঝাড়গ্রাম হয় 4 এপ্রিল 2017 সালে এবং বর্ধমান জেলা ভেঙে পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান তোমরা এখন সকলেই জানো 7 এপ্রিল 2017 সালে। মানে যদি বলে লেটেস্ট কোনটা, সাম্প্রতিক কোনটা, তাহলে হবে কিন্তু পশ্চিম বর্ধমান। ঠিক আছে, মানে সাম্প্রতিক জেলা কোনটা? পশ্চিম বর্ধমান। কবে হয়? 7 এপ্রিল 2017। এই টেবিল থেকে কিন্তু প্রশ্ন দিতে পারে। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, নেক্সট প্রশ্ন বলছে, এক সেকেন্ড। দার্জিলিং জেলা ভেঙে কালিম্পং পৃথক জেলা হিসেবে কবে গঠিত হয়? এইমাত্র দেখলাম কালিম্পং, দার্জিলিং ভেঙে কালিম্পং হয় হচ্ছে 25 জুন 2017। কালিম্পং তো কালিম্পং এটা না, কালিম্পং হবে হচ্ছে 14 ফেব্রুয়ারি 2017। ঠিক আছে, আমি ভাবছিলাম যে এটা তোমাদের আমি মানে কমেন্টে জানানোর জন্য দিয়েছিলাম, কিন্তু না। যাই হোক, পশ্চিম মেদিনীপুর জেলা ভেঙে ঝাড়গ্রাম কত সালে হয়? পশ্চিম মেদিনীপুর ভেঙে ঝাড়গ্রাম, এক সেকেন্ড, এটা কি তোমাদের দিয়েছি আমি? এক সেকেন্ড, হ্যাঁ এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও, কারণ এটা আমি তোমাদের জন্যই রেখেছিলাম। এটা তোমরা যারা উপরের টেবিলটা, এটা উত্তর আমি করে দিয়েছি। বাকি ভেবেছিলাম যে তোমাদের জন্য কিছু প্রশ্ন শেষে রাখবো, উত্তর এটা আমি করে দিয়েছি। ঠিক আছে, বাকিগুলো আর বলে লাভ না, আমি তো তোমাদের বলে দিলাম আগে। তো বাকি তোমরা এগুলো দেখেই নাও। 23তম জেলা হচ্ছে সর্বশেষ জেলা গঠিত হয় হচ্ছে পশ্চিম বর্ধমান, যেটা আমরা এইমাত্র দেখলাম। আর এটা বলে কি, আর এটা তোমাদের টাইম নিয়ে লাভ নাই। 1947 সালে স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে কটা জেলা ছিল? 14টা জেলা ছিল। তোমাদের জানোই তোমরা 14টা জেলা ছিল, এটা আমি তোমাদের বলেছি। তো এই ছিল আমাদের সম্পূর্ণ আলোচনা। তোমরা দেখলে যে আমরা প্রশ্ন মানে এমসিকিউ প্রশ্নের মাধ্যমে সম্পূর্ণ টপিকটা কিন্তু কভার করলাম। বলো এর মধ্যে কী বাকি আছে, সমস্ত কিছু আলোচনা করে দিয়েছি। তো তোমরা আমাদের ডিজিটাল নোটসটা নিতে পারো। আমি ভেবেছিলাম, দেখো এই প্রশ্নগুলো আমি ভেবেছিলাম যে আমি উত্তর দিইনি বা সেটা তোমাদের জন্য রেখেছি, কিন্তু আমি উত্তর পরে করে দিয়েছি, মনে নেই আমার। যাই হোক, তো এই যে পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। তবে বর্তমানে যখন আমি ক্লাসটা দিচ্ছি তখন কিন্তু টেলিগ্রামটা বন্ধ আছে। বন্ধ বলতে মানে সরকার ব্যান করে দিয়েছে নিট পরীক্ষার জন্য। বাকি যখন খুলে যাবে তখন তোমরা এই পিডিএফগুলো তোমরা এখানে অ্যাক্সেস করতে পারবে। বাকি তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করে নেবে, সেখানে সমস্ত পিডিএফ পেয়ে যাবে। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী এই ধরনের ক্লাসের জন্য। এবং তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এই ডিজিটাল নোটসের জন্য। 9টা টোটাল ডিজিটাল নোটস পেয়ে যাবে এবং পরীক্ষার জন্য একদম উপযোগী এবং একদম এক্সাম ওরিয়েন্টেড। এখানে তোমাদের এই পরীক্ষাগুলো কভার হয়। অনেকে নিয়েছে কিন্তু, এবং রিভিউ কিন্তু বললাম যেটা সমস্ত রিভিউই পজিটিভ। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।